আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা। আজকে আমরা বাংলা বিষয়ের ১১তম গদ্যটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে বাংলা ভাষার জন্মকথা। লিখেছেন হুমায়ুন আজাদ। মূল বইয়ের ৬৮ নং পৃষ্ঠা থেকে শুরু হয়েছে আলোচনা। এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে বাংলা ভাষার জন্মকথা। প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখব। এই যে অর্থাৎ এই গদ্যে কি বোঝানো হচ্ছে মূল কথাটা দেখব। তার আগে পাঠের উদ্দেশ্য দেখো। রচনাটির মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা ভাষার জন্মকথা জানতে পারবে। বাংলা ভাষা যে সাধারণ মানুষের কথ্য ভাষা সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে এবং মাতৃভাষা বাংলার প্রতি তাদের মমত্ববোধ জাগবে। এই হচ্ছে পাঠের উদ্দেশ্য। নিচে দেখো পাঠ পরিচিতি। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী এই গ্রন্থটিকে সংকলন করা হয়েছে। এটা নবী থেকে আসে। কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? এই প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছে। ভাষার ধর্ম বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যায়, ভাষার ধ্বনি শব্দেরও বদল ঘটে এবং সেই সঙ্গে শব্দের অর্থেরও। একসময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে, কিন্তু সংস্কৃত ছিল লেখার ভাষা আর প্রাকৃত ছিল মুখের ভাষা। ২০ শতকের গোড়ার দিকে মানুষের ধারণা হয় প্রাকৃত ভাষা থেকে আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হয়েছে। জর্জ আব্রাহাম গিয়ারসন প্রথম ভারতীয় উপভাষা নিয়ে বিস্তৃত গবেষণা করেন এবং দেখান যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও মনে করেন মাগধী প্রকৃত থেকে বাংলা ভাষার জন্ম। তবে মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনে করেন পরিপ্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এই আর কি এই গদ্যের মূল কথা ছিল। চলো আমরা এবার ভিতরের গদ্যটা দেখে নিই কেমন রয়েছে গদ্যটিতে। দেখো বাংলা ভাষার জন্ম কথা। এখানে দেখো লেখা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমন ভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি ১,০০০ বছর আগে তা ঠিক তেমন ছিল না। ১,০০০ বছর পরও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মই বদলে যায়, ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল। সেই ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। যে তোমরা দেখো পয়েন্ট, এখান থেকে পয়েন্টটি তোমরা নিজের মতো করে পড়ে নাও, ভিডিওটি থামিয়ে পজ করে আর কি। এটা তোমরা দেখে নাও। এরপর এখান থেকে দেখো আগের অংশের সাথে কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত পেশ করেন জর্জ আব্রাহাম গিয়ারসন। ও প্রাকৃতের একটি নাম মাগধী প্রাকৃত। তার মতে মাগধী প্রাকৃতের কোন পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাসে রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং আমাদেরকে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অনন্ত কয়েক হাজার বছর। ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এই ভাষাগুলো যে সব অঞ্চলে ছিল ও এখনো আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত বাংলাদেশ। এখান থেকে এতটুক দেখে নাও নিজের মতো করে, ভিডিওটি থামিয়ে এটা একটু তোমরা দেখে নাও। এরপর দেখো যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার স্তর নাম
বৈদিক বা বৈদিক সংস্কৃত খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ। বন্ধুরা, খ্রিস্টপূর্ব বলতে 2000 এই যে 1 সাল যেটাকে বলা হয়, হ্যাঁ, এটার পূর্বে মানে আগেরগুলোকে খ্রিস্টপূর্ব আর পরেরগুলোকে খ্রিস্টাব্দ। মানে 1 খ্রিস্টাব্দের আগেরগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব ধরা হয়। তারপর পাওয়া যায় সংস্কৃত, এই যে এরপর 800 থেকে। তোমরা এটা নিজের মত করে দেখে নাও। এখানে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে আছে, মোহাম্মদ শহীদুল্লাহর মতে আছে। তোমরা নিজের মতো করে ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারো। এখানে শেষ ভাষা নিয়ে কথা। এবার আসা শব্দের অর্থ। শব্দের অর্থ দেখো, এখানে শব্দের অর্থগুলো দেখে নাও। যেমন ভাষাতাত্ত্বিক মানে কি, ঘনিষ্ঠ অর্থ কি, উৎপত্তি অর্থ কি, উদ্ভব মানে কি, হ্যাঁ, মাগধী প্রাকৃত কি, যে গৌর প্রাকৃত কি, অপভ্রংশ প্রাকৃত কি, অংশ। এরপর পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি আমরা পড়েছিলাম একটু আগে। এখন আসা আমরা পড়বো লেখক পরিচিতি। লেখক পরিচিতি দেখো, হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বারিখাল গ্রামে। এই যে তিনি মৃত্যুবরণ করেন 2004 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেছিলেন। এটা ছিল তিনার পরিচিতি। তিনার রচনাবলী ভিতরে আছে দেখো। এরপরে আসছো এখানে কর্ম অনুশীলন রয়েছে। এরপরে আসছো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে। উপরের গদ্যটি পড়লে তোমরা এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরে হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন আছে এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।